ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে ভূগোলের একদম লাস্ট মিনিট সাজেশান বলো, ফার্স্ট মিনিট সাজেশান বলো, যাই বলো না কেন, সাজেশান অল্প নয়, সাজেশান কিন্তু বেশি। কারণ বোর্ডের যদি মডেল প্রশ্নপত্র দেখো, সেখানে তো ভরে ভরে প্রশ্ন দিয়েছে। আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য বাছাই করে প্রশ্নগুলো দেওয়ার জন্য, কারণ তোমাদের মোট 11টা অধ্যায় রয়েছে। 35 নম্বরের প্রশ্ন হলে কি হবে, তোমাদের প্রথম ইউনিট থেকে তোমাদের 15 নম্বর, সেকেন্ড ইউনিট থেকে 10 নম্বর, তারপরের ইউনিট থেকে 10 নম্বর, মোট 35 নম্বরের প্রশ্ন আসলেও প্রথম ইউনিট থেকে 2, 3, 5 আসবে, সেকেন্ড আর থার্ড ইউনিট থেকে শুধু 2 আর 3 আসবে। প্রশ্ন এতই বেশি, সেখান থেকে বাছাই করে দিতে গেলেও নিজেদের বলতে লজ্জা লাগে যে এটা সাজেশান, কিন্তু কিছু করার নেই। প্রথমবার তোমরা এই পরীক্ষা দিতে যাচ্ছ, তাই অনিচ্ছার শর্তেও এটাকে সাজেশান বলতে হচ্ছে, এতগুলো প্রশ্ন দিয়েও। ক্ষমা প্রার্থী আমি তার জন্য, কিন্তু এর থেকে কম আমি করতে পারলাম না, কারণ এর থেকে কম দিলে হয়তো আমি 100% কমন এই কথাটা আর বলতে পারবো না। তার জন্য ছাত্রছাত্রীদের যেগুলো পড়তে হবে সেগুলোই দিলাম। এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এর উত্তর আমরা চ্যানেলে অনেক আগেই উত্তর সহ দিয়ে দিয়েছি। সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য আরও অধ্যায়ভিত্তিক এইরকম সাজেশান, পাশাপাশি উত্তরসহ অনেক জিনিস আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো পড়তে হবে তার আগে বুঝতে হবে তোমাদের 3টে পার্ট রয়েছে। প্রথম হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলে মোট 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, 2, 3 এবং 5 মিলিয়ে। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়ের নাম ভূগঠন। এখান থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝো। নেক্সট, JOIDES প্রকল্পের উদ্দেশ্য কী ছিল। তারপর মধ্য সামুদ্রিক শৈলশিরা কীভাবে গঠিত হয়। তারপর বেনিয়ফ অঞ্চল কাকে বলে। তারপর ত্রিপাত সম্মেলন কি। তারপর গঠনমূলক পাত সীমান্ত কাকে বলে। তারপর পাত সঞ্চালনের প্রধান 2টি কারণ উল্লেখ করো। তারপর বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে। তারপর ট্রান্সফর্ম চ্যুতি কীভাবে গঠিত হয়। 3 নম্বরের যে প্রশ্ন এখান থেকে করতে হবে, প্রথম, মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে গেলে সামুদ্রিক ভূত্বকের বয়সের কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়, তার ব্যাখ্যা দাও। তারপরের প্রশ্ন, সমুদ্রবক্ষের বিস্তৃতির 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, মহাদেশীয় মহাসাগরীয় হবে, অভিসারী পাত সীমান্তে কোনো আগ্নেয়গিরি অবস্থান করে না কেন। তারপরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে অধিক সংখ্যক সমুদ্র খাত লক্ষ্য করা যায় কেন। তারপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের সাপেক্ষে প্রধান 5টি যুক্তির ব্যাখ্যা দাও। তারপরের প্রশ্ন, 2টি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমান্তে গঠিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, 2টি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও। চলে যাব দ্বিতীয় অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো। তারপর ধারণ অববাহিকা কাকে বলে। তারপর কাসকেড ও খরস্রোত এর মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপর পৃথিবীর গভীরতম ও বৃহত্তম ক্যানিয়নের নাম লেখো। তারপর নদী নিম্ন গতিতে অধিক বন্যা হওয়ার কারণ কি। তারপরের প্রশ্ন, মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন, ক্ল্যাপোটিস কি। তারপরের প্রশ্ন, জিও কি। তারপর পুরাদেশীয় বাঁধ কাকে বলে। তারপর ইয়ারদাং ও জুইগেন এর 2টি পার্থক্য লেখো। তারপর ইনসেলবার্চ কি। চলে যাব তারপরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের কারণ কি। তারপর এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে, তার প্রথম প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। তারপর জলপ্রপাত কিভাবে উৎসের দিকে সরে যায় তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, সকল নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন, তা ব্যাখ্যা করো। তারপর পলল শঙ্কু ও পলল ব্যজনী কি। পরের প্রশ্ন, ধনুকাকৃতি ও পাখির পা সদৃশ বদ্বীপের সংজ্ঞা ও উদাহরণ দাও। তারপর চিত্রসহ স্ট্যাক ও স্ট্যাম্পের যে কোনো 2টি পার্থক্য লেখো। তারপর যৌগিক হুক ও টম্বেলর সংজ্ঞা দাও। তারপরের প্রশ্ন, ভূমিরূপ গৌড় এর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন, বারখান ও শিব বালিয়ারির প্রধান 3টি পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকার উৎপত্তি চিত্রসহ লেখো। পরের প্রশ্ন, মিয়েন্ডার থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠনের চিত্রসহ ব্যাখ্যা দাও। তারপর এখান থেকে যে 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে, প্রথম প্রশ্ন, নদী ক্ষয়ের ফলে গঠিত
তিনটি প্রধান ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। পরের প্রশ্ন, চিত্রসহ নদীর সঞ্চয়ের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ বর্ণনা করো। তারপরের প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, বায়ুর ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তারপর নদী ও হিমবাহ মিলিত কার্যের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়তে হচ্ছে তোমাদের। তারপর চলে যাব তৃতীয় অধ্যায়, ক্ষয়চক্র থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ক্ষয়চক্র কাকে বলে? তারপরের প্রশ্ন, ডেভিসের ত্রয়ী কী? তারপর কে এবং কত সালে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন? তারপর ক্ষয়ের শেষ সীমা কী? তারপর ক্ষয়চক্রের বাধা কাকে বলে? তারপর সমপ্রায় ভূমি কী? তারপরের প্রশ্ন, মোনাডন ও কিনসেলবার্জের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পেডিপ্লেন ও পেনিপ্লেন কী? তারপরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভূমিরূপের গতিশীল ও স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, উপত্যকার মধ্যে উপত্যকা কাকে বলে? তারপরের প্রশ্ন, নদীমঞ্চ কাকে বলে? পরের প্রশ্ন, নদীগ্রাস কাকে বলে? পরের প্রশ্ন, নিকবিন্দু কী? পরের প্রশ্ন, পর্যায়ন কী? তারপরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝায়? এখান থেকে যে 3গুলো পড়তে হবে। প্রথম, স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বানুমানগুলো লেখো। পরের প্রশ্ন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ত্রুটিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, আর্দ্র ও শুষ্ক অঞ্চলে ক্ষয়ের শেষ সীমাগুলি কী কী লেখো। পরের প্রশ্ন, নিকবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, সমুদ্র জলের উচ্চতা কমলে নদীর শক্তি বৃদ্ধি হয় কেন, তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ডেভিসের ক্ষয়চক্রের গুরুত্বগুলি লেখো। পরের প্রশ্ন, যৌবন থেকে বার্ধক্য পর্যায়ে নদী উপত্যকার আকৃতির কিরূপ পরিবর্তন হয়? এখান থেকে যে 5 পড়তে হবে। প্রথম, উইলিয়াস মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলির ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের কারণগুলি ব্যাখ্যা করো। চলে যাব 4 নম্বর অধ্যায়, বায়ুমণ্ডল থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম, বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে কী বোঝায়? নেক্সট, ঘূর্ণবাতের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সংজ্ঞা দাও। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টিতে কোরিওলিস বলের ভূমিকা কী? তারপর ঘূর্ণবাতের চক্ষু কী? তারপর ক্রান্তীয় ঘূর্ণবাতের কুণ্ডলী বলয় বলতে কী বোঝো? নেক্সট, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সংজ্ঞা দাও। তারপর উষ্ণ সীমান্ত কী? তারপর শীতল সীমান্ত কী? তারপর অন্তলীন বা অবরুদ্ধ সীমান্ত বলতে কী বোঝো? তারপর ব্যারোট্রপিক ও ব্যারোক্লিনিক অবস্থা কী? তারপর ফ্রন্টোজেনেসিস ও ফ্রন্টোলাইসিস কী? তারপর জলবায়ু অঞ্চল কাকে বলে? পরের প্রশ্ন, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি কী ছিল? পরের প্রশ্ন, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগের প্রথম ক্রমের জলবায়ু বিভাগগুলির নাম লেখো। পরের প্রশ্ন, এএফ ও এএম কী ধরনের জলবায়ু অঞ্চল? তারপরের প্রশ্ন, সিএস জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি কী কী? তারপর ইএফ জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন, অনুসুর অবস্থানের অয়ন চলন কাকে বলে? পরের প্রশ্ন, সৌর কলঙ্ক কী? তারপরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিবর্তনে জলবায়ু পরিবর্তনের কীরূপ প্রভাব ফেলে? এখান থেকে যে 3গুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে যে কোনো 3টি পার্থক্য নিরূপণ করো। তারপরের প্রশ্ন, কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগের ত্রুটিগুলি লেখো। তারপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো 3টি কৃত্রিম কারণ সংক্ষেপে বর্ণনা করো। তারপর প্রতি ঘূর্ণবাতের সঙ্গে শান্ত আবহাওয়া জড়িত থাকার কারণ কি? তারপরের প্রশ্ন, এখানে তোমাদের উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে 3টি সরল পার্থক্য লেখো। 5 নম্বরে যে প্রশ্ন পড়তে হবে, প্রথম, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপর ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্তগুলো যথাযথ আলোচনা করো। তারপরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির মেরু সীমান্ত মতবাদ চিত্রসহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, কোপেনকৃত এ, বি ও সি জলবায়ুর উপবিভাগ সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে যে কোনো 5টি কারণ আলোচনা করো।
তারপর জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি ব্যাখ্যা করো। চলে যাব পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, বায়ুমণ্ডল বলতে কি বোঝো, তারপর হিমপ্রাচীর কাকে বলে, তারপর সামুদ্রিক মগ্নচড়া কি, তারপর কোরিওলিস বল সমুদ্র স্রোত সৃষ্টিতে কিরূপ প্রভাব ফেলে, তারপর নিরক্ষীয় প্রতিস্রোত কি, তারপর কুরেশীয় স্রোতের প্রকৃতি সম্পর্কে লেখো, তারপর সমুদ্র স্রোত বলতে কি বোঝো। এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। তারপর সমুদ্র স্রোত এর বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হওয়ার কারণ কি। তারপর একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও লাব্রাডার উপকূলে বরফ জমলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না কেন। তারপর ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের উপর মৌসুমী বায়ুর প্রভাব কি। তারপর উপসাগরীয় স্রোতের প্রভাবগুলি ব্যাখ্যা করো। তারপর শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়েছে। এখান থেকে যে 5 নম্বরগুলো পড়তে হবে। প্রথম, প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান সমুদ্র স্রোতগুলির বর্ণনা দাও। তারপর আটলান্টিক মহাসাগরের প্রধান 2টি উষ্ণ ও 2টি শীতল স্রোত ও তাদের প্রভাব ব্যাখ্যা করো। তারপর ভারত মহাসাগরের প্রধান 5টি স্রোত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 5টি কারণ লেখো। তারপর সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। চলে যাব 6 নম্বর অধ্যায় জীবমণ্ডল থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে। 2 নম্বরের প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে। পরের প্রশ্ন, জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতে কি বোঝো। পরের প্রশ্ন, জিনগত বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো। নেক্সট, প্রজাতিগত বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো। তারপর আলফা বৈচিত্র্য গামা বৈচিত্র্য বলতে কি বোঝো। তারপর জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র কাকে বলে। তারপর অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ ও বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে। তারপর জিন ভান্ডার কি। তারপর ইনভিট্রো সংরক্ষণ বলতে কি বোঝো। তারপর জীববৈচিত্র্যের বিনাশ বলতে কি বোঝো। চলে যাব আমরা 3 নম্বরের যে প্রশ্ন পড়তে হবে। এখান থেকে প্রথম, জীববৈচিত্র্যের 3টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। নেক্সট, জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের 3টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। তারপর জীববৈচিত্র্যের সামাজিক তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন, জীববৈচিত্র্যের বিনাশের কারণ হিসেবে চোরা শিকার, কৃষিভূমি সম্প্রসারণ এবং বহুমুখী নদী পরিকল্পনা কতটা দায়ী। মানে 3টে পয়েন্টের উপর ভিত্তি করে জীববৈচিত্র্যের বিনাশের কারণ লিখতে হবে। তারপরের প্রশ্ন, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ ও বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপর ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্যের সমৃদ্ধর কারণ কি। তারপর নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় কেন। যে 5 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন এখান থেকে, জীববৈচিত্র্যের গুরুত্ব যথাযথভাবে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি সেটা জীববৈচিত্র্যের বিনাশের প্রাকৃতিক কারণ আলোচনা করো। তারপর জীববৈচিত্র্যের সংরক্ষণের কৌশল হিসেবে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণের বিবিধ প্রয়াস সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, বহিঃক্ষেত্রীয় জীববৈচিত্র্যের সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করো। চলে যাব মানবীয় ভূগোল সেকেন্ড পার্ট। এখান থেকে পরীক্ষায় 10 নম্বর আসবে, 2 আর 3 নম্বর, 5 আসবে না। এর প্রথম অধ্যায় হচ্ছে জনসংখ্যা ভূগোল। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ম্যালথাসের মতবাদের ইতিবাচক নিয়ন্ত্রক অর্থাৎ ম্যালথুসিয়ান বিপর্যয় বলতে কি বোঝো। তারপর শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি। তারপর জনবহুল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের 2টি পদ্ধতি উল্লেখ করো। তারপর ম্যালথাসের তত্ত্বে উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে কি বোঝো। যে 3 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, কোনো দেশের বয়স কাঠামো পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুযায়ী তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, 2000 সালে ভারতে গৃহীত জনসংখ্যা নীতির লক্ষ্যগুলি উল্লেখ করো। তারপর জনস্বল্পতার 3টি প্রভাব লেখো। তারপর শিক্ষার প্রসার ও অর্থনৈতিক উন্নয়নের দ্বারা কিভাবে কোনো দেশের জনসংখ্যা নিয়ন্ত্রিত হতে পারে। দ্বিতীয় অধ্যায় মানব উন্নয়ন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, মানব উন্নয়নের যে কোনো 2টি পরিমাপকের সম্বন্ধে লেখো। তারপর প্রত্যাশিত আয় সূচকের নির্ণায়ক পদ্ধতি কী। তারপর শিক্ষা সূচক কিভাবে গণনা করা হয়। তারপরের প্রশ্ন, মানব উন্নয়নের সূচকের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত। তারপর মানব উন্নয়নে আয় সূচক গণনার প্রয়োজনীয়তাগুলি কি কি। তারপরের প্রশ্ন, মানব উন্নয়ন সূচক নির্ণয়ের সূত্রটি লেখো। যে 3 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, মানব উন্নয়ন সূচক গণনার বিভিন্ন মাত্রাসমূহ সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, HP1 HP12 এর মধ্যে 3টি পার্থক্য লেখো। তারপর বিদ্যালয়ের গড় বছর সূচক ও বিদ্যালয়ের প্রত্যাশিত বছর সূচক এক নয়, কারণ ব্যাখ্যা করো।
তারপরের প্রশ্ন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ও সক্ষমতা দৃষ্টিভঙ্গির মধ্যে একটি যুক্তি নির্ভর তুলনামূলক আলোচনা করো। চলে যাব তারপরে ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে মোট 10 নম্বর পরীক্ষায় আসবে। প্রথম অধ্যায় ভারতের শিল্প থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভারতে দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদনের 2টি কেন্দ্রের ও সংশ্লিষ্ট কেন্দ্রের সংস্থার নাম লেখো। পরের প্রশ্ন, ভারতে কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কী কী। নেক্সট, টিস্কো কি। নেক্সট, ভারতে পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্পগুলি কী কী। তারপরের প্রশ্ন, কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন। তারপরের প্রশ্ন, ভারতে বাণিজ্যিক মৎস্য শিকারের উন্নতির জন্য গৃহীত 2টি ব্যবস্থার উল্লেখ করো। তারপর মিনি স্টিল প্ল্যান কি। যে 3 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার গড়ে ওঠার কারণ কি কি। তারপরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের জন্য ভারতে বাণিজ্যিক মৎস্য শিকারে কী ধরনের অসুবিধে পরিলক্ষিত হয় তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, দক্ষিণ ও পশ্চিম ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি। তারপর দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। দ্বিতীয় অধ্যায়ে চলে যাব ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি ও উন্নয়ন। যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, আদমশুমারি অনুসারে ভারতে পৌরবসতি কাকে বলে। নেক্সট, মৌজা কাকে বলে। নেক্সট প্রশ্ন, ভারতের 2টি মেট্রোপলিটন সিটির উদাহরণ দাও। নেক্সট, ভূমি ব্যবহার কাকে বলে। তারপরের প্রশ্ন, ভূমি ব্যবহারের প্রধান 2টি উদ্দেশ্য লেখো। তারপরের প্রশ্ন, একটি গ্রামাঞ্চলে ভূমিকে সাধারণত কী কী কাজে ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করো। তারপরের প্রশ্ন, ভারতে ভূমি ব্যবহারের 2টি সমস্যা উল্লেখ করো। তারপরের প্রশ্ন, ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃত জমি জোতের 2টি সমস্যা উল্লেখ করো। তারপরে জমি একত্রীকরণ বলতে কি বোঝো। তারপর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। তারপর এজেন্ডা 21 কি। এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে। প্রথম, ভারতের যে কোনো 3টি ভূমি আচ্ছাদনের প্রকার উল্লেখ করো। তারপরের প্রশ্ন, আদমশুমারি অনুসারে ভারতের গ্রামীণ ও পৌর বসতির 3টে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, ভারতের কৃষিভূমি ব্যবহারের প্রকৃতিগত বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, কোনো অঞ্চলের ভূপ্রকৃতি সেই অঞ্চলের ভূমির ব্যবহারকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তারপরের প্রশ্ন, গ্রাম ও শহর অঞ্চলে ভূমির ব্যবহারের 3টে পার্থক্য লেখো। তারপর স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা বলতে কি বোঝো। চলে যাব তৃতীয় অধ্যায়, নির্বাচিত কয়েকটি বিষয় সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি। তারপর আর্সেনিক দূষণ বলতে কি বোঝো। তারপর আর্সেনিকোসিস কি। তারপর নমামি গঙ্গা প্রকল্প সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করো। এটা তোমাদের পড়তে হবে। তারপরের প্রশ্ন, ধোঁয়াশা কি। তারপরের প্রশ্ন, জঙ্গলমহলের খনি খনন সম্পর্কিত ভূমিক্ষয় বলতে কি বোঝো। তারপর গঙ্গা নদীতে কি কি ধরনের বজ্র নিক্ষেপিত হয় উদাহরণ দাও। এটা পড়তে হবে। তারপরের প্রশ্ন, কলকাতায় বায়ু দূষণ স্বাস্থ্যের উপরে কি কি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারপরের প্রশ্ন, জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ প্রতিরোধের জন্য গৃহীত 2টি ব্যবস্থাপনার উল্লেখ করো। তারপরের প্রশ্ন, নালিক্ষয় কাকে বলে। যে 3 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। 3 নম্বরের প্রশ্নগুলো দেখানোর জন্য দেখে নাও। প্রথম প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে মনুষ্য বসতিতে বাঘের অনুপ্রবেশের কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয় রোধে গৃহীত 3টি ব্যবস্থাপনার উল্লেখ করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো। সাজেশান বলে তোমাদের লজ্জা দেব না, কারণ অনেক প্রশ্ন রয়েছে। এর থেকে কম কিছু করা যায় না, কারণ এর থেকে কম করতে গেলে তোমরা হয়তো 100% কমন পাবে না। তোমরা নিজেরাই বুঝতে পারছো, মোট 11টি অধ্যায় রয়েছে। সেখান থেকে প্রশ্ন 2 নম্বর আসবে, 3 নম্বর আসবে, 5 নম্বর আসবে। শুধুমাত্র যদি 5 বা 10 আসতো আরও অনেক, এর 1/3 করে দেওয়া যেত। কিন্তু যেহেতু 2 এবং 3ও আসবে, তাই সেভাবে সাজেশনটা তৈরি করতে হয়েছে বলে এতগুলো প্রশ্ন। তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু এই সকল কিছুর প্রশ্ন আমরা উত্তর সহ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।